জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা বলেছিলে যে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আসুন আমাদের জন্য, তো দেখো তোমাদের জন্য আজকে আমি জিকে এবং জিএসের উপর ভিত্তি করে যে 20টা প্রশ্ন রয়েছে এসএসসি জিডির, সেটারই দেখো 20/2/2024 সালের প্রশ্নপত্র নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হচ্ছে ফার্স্ট শিফটের। তোমরা যারা বলেছিলে যে আমি 2023 সালে করাচ্ছি, 2023 সাল, আজকে আমি 2024 সাল, এবং ইদানিং তোমাদের জন্য আমি 2025 সালের যে প্রশ্নপত্রগুলো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু নিয়ে আমি অ্যানালাইসিস করব এবং তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিব। ঠিক আছে, তো দেখো বিগত বছরের প্রশ্ন বা কোশ্চেন পেপার তোমরা দেখতেই পাচ্ছ। এটা এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে আমাদের কিন্তু ক্লাস চলছে, সব বিষয়ভিত্তিক ক্লাস কিন্তু চলছে। এখানে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হয়। তোমরা যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন বা যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। তার আগে বলে রাখি এসএসসি জিডি আমাদের কিন্তু কি বললাম, এসএসসি জিডি আমাদের আর নেতাজি সুভাষ ব্যাচ কিন্তু চলছে। এই ব্যাচের তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ যে সকাল 9টার সময় আমাদের ক্লাস হয়, দুপুর 12টার সময় ক্লাস হয় এবং সন্ধ্যা 7টার দিকে কিন্তু ক্লাস হয়। তো প্রত্যেক সপ্তাহের প্রায় প্রত্যেক দিনে আমাদের ক্লাস হয় এবং কোনো দিন 2টো হয়, কোনো দিন 3টে হয়। তো এইরকম করে আমাদের রুটিনটা রয়েছে। দেখো আজকে কী বার, আজকে হচ্ছে আমাদের সোমবার। যেমন আমাদের ইতিহাস ক্লাস রয়েছে, তাই তো আজকে আমাদের কি ক্লাস রয়েছে, সোমবার যেহেতু আজকে ইতিহাস ক্লাস রয়েছে এসএসসি জিডির উপর ভিত্তি করে। তো দেখো এই এসএসসি জিডির উপর ভিত্তি করে তোমরা যারা বলেছিলে স্যার প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আসুন, তাদের জন্যই কিন্তু এটা নিয়ে এসেছি আমি। ঠিক আছে, আজকের এই ক্লাসের সময়, ইতিহাস ক্লাসের সময় আমি এটা কিন্তু নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই রুটিনটা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও যারা প্রথম আজকে দেখছো ক্লাসে। তো দেখি আজকের যে 2024 সালে যে আসা প্রশ্নপত্র সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো কি রয়েছে, কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, দেখো কি বলছে, ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাণ। তো এখানকার মধ্যে কোনটি, M1, M2, M4, M3? তো তোমরা ইকোনমিক যে আছে, ইকোনমিক ক্লাসে আমাদের যে ঐশ্বর্য বিশ্বাস স্যার রয়েছেন তার ক্লাসে তোমরা হয়তো করেছো এটা। তো দেখো ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাণ। তো আমাদের কি হবে, অপশন নাম্বার কিন্তু ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, M3। তো এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো কি রয়েছে, M1 যেটাকে বলছে অর্থের সবচেয়ে তরল রূপগুলি অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, যেমন মুদ্রা এবং চাহিদা অনবরত। নেক্সট দেখো কি বলছে, M2 এর মাধ্যমে কি রয়েছে, এর মধ্যে রয়েছে M1 প্লাস সঞ্চয়, আমানত, সময়, আমানত এবং অপ্রাতিষ্ঠানিক অর্থ বোঝায় তহবিল। এবার M3 হলো, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে, M3 হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই অর্থ সরবরাহে কি বললাম, প্রধান পরিমাপ হিসেবে কিন্তু M3 ব্যবহার করে। বোঝা গেল, তাহলে M3 কিন্তু আমাদের কি আরবিআই কিন্তু ব্যবহার করে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে তোমাদের প্রশ্নপত্রে। ঠিক আছে, এবার দেখো M4 জিনিসটা কি, এর মধ্যে M3 প্লাস পোস্ট অফিস সেভিং ব্যাংকের সমস্ত আমানত রয়েছে, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ব্যতীত। বোঝা গেল, তাও M1, M2, M3, M4 সম্পর্কে আমি এখানে দিয়েছি তোমাদের। ঠিক আছে, তোমরা তো ইকোনমিক্স ক্লাসে তো তোমরা এগুলো স্যারের কাছে পড়েছই। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, এটি আমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন। হিস্ট্রি তো আমি করাই। তো দেখো ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি, পালি লিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি, সংস্কৃত লিপি? তো এটা এসেছে এসএসসি জিডিতে। তো এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সিন্ধু লিপি। দেখো কি বলছে, মেসোপটেমিয়া এবং প্রাচীন মিশরের সাথে সিন্ধু উপত্যকার সভ্যতার বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতা একটি। মানে এর সমসাময়িক যে আমাদের মেসোপটেমিয়া রয়েছে, তাই না, এছাড়াও যে মিশর রয়েছে, তাদের সমসাময়িক ছিল আমাদের এই সিন্ধু সভ্যতা, কিন্তু এটা আমাদের শহরকেন্দ্রিক সভ্যতা ছিল, তাই তো। আর আমাদের সিন্ধু সভ্যতা ছিল অ্যাকচুয়ালি কি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, বা আমরা বলতে পারি ক্যালকোলিথিক এইজের মধ্যে এটা পড়ে। ঠিক আছে, তো
তো সিন্ধু লিপি ভারতীয় উপমহাদেশের পরিচিত লেখার প্রাচীনতম রূপ, যদিও সিন্ধু লিপি এখনো পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি, মানে এটা এখনো কেউ পড়তে পারেনি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, বিচারকের অপসারণের বিষয়ে নিম্নের প্রদত্ত বিবৃতি মানে বিবৃতিটি সম্পূর্ণ করুন, যেটা ভারতীয় সংবিধান বলছে, ভারতীয় সংবিধানের, ঠিক আছে। পলিটি আমাদের কি করায়, ঐশ্বর্য স্যার করায়, তো তোমরা অবশ্যই এই ক্লাসটিও করেছো। শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। অপশন নাম্বার বিতে কি রয়েছে, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। সি নাম্বারে কি রয়েছে, বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না। ডি নাম্বার, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। তো এখানকার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে রয়েছে, তো অপশন নাম্বার যদি আমরা দেখি বি, অপশন নাম্বার কি, অপশন নাম্বার বিতে রয়েছে, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে, ঠিক আছে, ভারতীয় সংবিধান। যেমন হচ্ছে কি বলছে এখানে, বিচারকদের অপসারণের প্রক্রিয়া সংবিধানের ধারা যদি আমরা দেখি 124-এর 4 নম্বর এবং ধারা 217-এর 1-এর বি এ বর্ণিত রয়েছে, ঠিক আছে, মানে বিচারকদের যে অপসারণ করা হয়। এবার দেখো ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 1950 সালের কি বললাম 1950 সালের 26শে জানুয়ারি তারিখে কার্যকর কিন্তু হয়েছিল আমাদের ভারতের সংবিধান। আর আমরা জানি ভারতের সংবিধান সবথেকে বড় সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের এই ভারতের সংবিধান কিন্তু লিখেছেন, ঠিক আছে। আমাদের সংবিধান সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত কিন্তু সংবিধান, ঠিক আছে। আর এটার কার্যকলাপ চলেছিল 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট দেখো কি বলছে, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কিন্তু জিতেছেন। এখানের মধ্যে কে 2018 সালে ভারতীয় নৃত্যশিল্পীর মধ্যে যে কিনা উড়িষ্যার নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তো অপশনগুলো দেখে নিই কী রয়েছে। দেখো, ডক্টর অরুণা মহান্তি, আক্রম লক্ষ্মী দেবী, এরপরে কি রয়েছে সুরূপা সেন, আর কি রয়েছে আমাদের ইলম ইন্দ্রা দেবী। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। দেখো সুরূপা সেন। এবার সুরূপা সেন সম্পর্কে আমি একটু বলে দিই, বা আমাদের যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সম্পর্কে রয়েছে আমাদের, দেখো কি রয়েছে এখানে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হলো একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি যা ভারতে সঙ্গীত নৃত্য এবং নাটকের জন্য ভারতের জাতীয় একাডেমির সঙ্গীত নাটক একাডেমি কিন্তু প্রদত্ত। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে। 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে ভূষিত করা হয়েছে 2023 সালে? তো অপশনগুলো দেখে নিই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, আর কি রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী, তাই তো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আমাদের যোগী আদিত্যনাথ, তাই না। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, কেরালার হচ্ছে পিনারাই বিজয়ান, আর বিহারের মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার, তাই তো। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই এটা করেছিলেন, তাই না। তো দেখো, সামাজিক ন্যায় বিচার প্রশাসন এবং শাসন সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভারতরত্ন আম্বেদকর পুরস্কার কিন্তু দেওয়া হয়। তো এটা কাকে দেওয়া হয়েছে? উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে, তাকে কিন্তু দেওয়া হয়েছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যাকচুয়ালি পরিকল্পনা কমিশন 1950 সালে কিন্তু গৃহীত হয়েছিল, ঠিক আছে, ভারতের কার্যকলাপ বা কাজকর্মের জন্য এটা কিন্তু প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে সেটাকে সরিয়ে দিয়ে সেটারই মতো মানে একই কাজকর্ম করার জন্য একটা নতুন করে প্রতিষ্ঠান গড়ে ওঠা হয়েছিল। সেই প্রতিষ্ঠানটির নাম কি? নাবার্ড, নীতি আয়োগ, আরবিআই বা সেবি? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, নীতি আয়োগ। বোঝা গেল? নীতি আয়োগ। তো দেখো, নীতি আয়োগ যদি আমরা দেখি 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে এই নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল 1 জানুয়ারি। বোঝা গেল?
এবার দেখো নীতি আয়োগ এর পুরো নাম কি? নীতি আয়োগের পুরো নাম যদি আমরা দেখি ন্যাশনাল ইনস্টিটিউশনস ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বললাম? নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের পুরো নাম বা সম্পূর্ণ নাম। নেক্সট দেখো কি রয়েছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? কি বললাম আরেকবার প্রশ্নটা দেখে নেই, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক হিসেবে যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার পান? দেখো এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন, ঠিক আছে? তাই তোমরা ভালোভাবে স্ট্যাটিক জিকে কিন্তু পড়বে। 7 থেকে 8টা প্রশ্ন আসে স্ট্যাটিক জিকের থেকে। 7টা যদি আসে 7 গুণে 14 নম্বর, 8টা যদি আসে 16 নম্বর কিন্তু এই স্ট্যাটিক জিকের থেকে। টোটাল আমরা জানি মার্কস হচ্ছে 20টা প্রশ্ন প্লাস 2, তাই তো এসএসসি জিডির জন্য টোটাল হচ্ছে 40 মার্কসের কিন্তু আমাদের এই জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আসে। তার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দেই। আরেকটা ইনফরমেশন কি, আমাদের কিন্তু এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে কিন্তু আমাদের কিন্তু কার্গিল ব্যাচ লঞ্চ হয়েছে। কি ব্যাচ? কার্গিল ব্যাচ। কার্গিল ব্যাচ কিন্তু রয়েছে আমাদের পেইড কার্গিল ব্যাচ, যার মূল্য মাত্র 599 টাকা। কত টাকা? যেটা হচ্ছে মূল্য মাত্র 599 টাকায় তোমরা কিন্তু রেগুলারলি ক্লাস পাবে। সব মানে প্রত্যেক দিনে 2টো করে ক্লাস পাবে, 2 থেকে আড়াই ঘন্টা ক্লাস পাচ্ছ, ঠিক আছে? প্রত্যেক দিনে ক্লাস পাবে। এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে কার্গিল পেইড ব্যাচ কিন্তু চলছে আমাদের মাত্র 599 টাকায়। ইতিমধ্যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তাই তোমরা যে এখনও যারা পারচেজ করোনি, পারচেজ করতে চাও, আমাদের দেওয়া নাম্বারে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। নাম্বারটি হলো 9547511660। কি বললাম? 9547511660। এই নাম্বারে তোমরা ফোন করে কিন্তু আরও যদি তোমাদের কিছু বিষয় সম্পর্কে জানার থাকে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে? আমাদের সপ্তাহে 7 দিনেই ক্লাস হয় এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু ক্লাস করানো হয়, ঠিক আছে? তার সঙ্গে পাচ্ছ তোমরা মক টেস্ট দেওয়ার কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট থেকে শুরু করে যেগুলো সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা পাচ্ছ মাত্র 599 টাকায়, ঠিক আছে? তো তোমরা যারা যারা করতে চাও তারা অবশ্যই এই দেওয়া নাম্বারে, এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু কল করবে, ঠিক আছে? তো চলো এখানে কি বলছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীর প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? তো জাকির হোসেন, AR রহমান, MS শুভালক্ষ্মী, RD বর্মন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? MS শুভালক্ষ্মী, ঠিক আছে? কি বললাম? MS শুভালক্ষ্মী হচ্ছে আমাদের কি ভারতের প্রথম সঙ্গীত শিল্পী যে কিনা হচ্ছে বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার কিন্তু ভূষিত হয়েছিলেন, ঠিক আছে? দেখো ভারতরত্ন পুরস্কার হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা 1954 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল? তাহলে ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে দেওয়া হয়। দেখো MS শুভালক্ষ্মী যিনি মাদুরাই, কি বলছে, মাদুরাই শানমুখ ভাদিভু, ঠিক আছে, শুভালক্ষ্মী নামেও পরিচিত। কি বললাম? শানমুখ ভাদিভু শুভালক্ষ্মী নামেও পরিচিত একজন প্রখ্যাত কর্ণাটিক কণ্ঠশিল্পী ছিলেন। তিনি 1998 সালে ভারতরত্ন পুরস্কার কিন্তু লাভ করেছিলেন। কত সালে? তিনি 1998 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার লাভ করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম অর্থনৈতিক জনগণনা বা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল UTS এর সহযোগিতায় ড্যাশ সময়ে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছিল? মানে কোন সালে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে কিন্তু এটা পরিচালিত হয়েছিল জনগণনা বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, ঠিক আছে? তো দেখো 1977 সালে, 1997 সালে, 1966 সালে, 1987 সালে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 1977 সালে। বোঝা গেল? অপশন নম্বর A আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, ব্যাডমিন্টন সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক? ব্যাডমিন্টন সম্পর্কে দেখো কি বলছে, ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে। 2 নম্বর কি বলছে, সার্ভার এবং রিসিভার সবসময় বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে কিন্তু একই দিকে থাকে। তো এখানে কোন অপশনটি সঠিক? শুধুমাত্র 1 বা শুধুমাত্র 1 এবং 2 উভয়ই? শুধুমাত্র 2, 1 বা 2 কোনোটি নয়।
তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, কোনোটি কিন্তু নয়, 1 বা 2 কোনোটি কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার নয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ড্যাশ হলো একটি দেশের বা একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া। কোনটি? জনসংখ্যা, জাতীয় সমীক্ষা, জনসংখ্যা আদমশুমারি না সংবিধান? কোনটি? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। আমরা জানি যে জনসংখ্যা বা আদমশুমারি, যেটার জন্য আমাদের কি বিভিন্ন সামাজিক তথ্য সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া, যেটা আমরা সব কিছু কিন্তু বুঝতে পারি এই জনসংখ্যা বা আদমশুমারি অনুসারে। ঠিক আছে, এবার যদি বলি আমাদের আদমশুমারি যদি শুরু হয় ভারতে, যদি আমরা দেখি 1871 সালে প্রথম আদমশুমারি করেছিলেন লর্ড মেয়ো, কিন্তু এটা সম্পূর্ণ না হতেই লর্ড মেয়ো কিন্তু মারা যান। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি বৈজ্ঞানিকভাবে বা সুষ্ঠুভাবে আদমশুমারি হয় 1881 সালে কে করেছিল? লর্ড রিপন করেছিল। কে করেছিল? লর্ড রিপন। আর এটা কে করেছিল? লর্ড মেয়ো, তাই না? এরপর 10 বছর অন্তর অন্তর, কত বছর অন্তর অন্তর? 10 বছর অন্তর অন্তর প্রত্যেক বছরে কিন্তু জনসংখ্যা নির্ধারিত হয়। ঠিক আছে, আর আমাদের লাস্ট যেটা জনসংখ্যা হয়েছিল 2011 সালে জনসংখ্যা হয়েছিল, এটা অনুসারেই হয়, কারণ 2021 সালে যে জনসংখ্যাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমাদের করোনা মহামারীর কারণে কিন্তু এটা পোস্টপোন হয়ে যায়, স্থগিত হয়ে যায়, যার ফলে এখনও আমাদের কিন্তু জনসংখ্যা হয়নি। লাস্ট যেটা 2011 সালে জনগণনা হয়েছিল সেখানে আমাদের জনসংখ্যা ছিল 121 কোটি। বোঝা গেল? আর আমাদের পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি মাত্র তো হবে না, এখানে সব থেকে বেশি হবে আমাদের, যদি আমরা দেখি 17.5% পয়েন্ট হবে, 17.5%। ঠিক আছে, বা 17.5% কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই জনসংখ্যা। বোঝা গেল? এবার দেখো নেক্সট, বরস হিন্দু উৎসব। কি বললাম? বরস হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা নিম্নলিখিত কোন উপজাতির দ্বারা উদযাপিত করা হয়? ভার্লি এবং কোকনা, সাঁওতাল, মুন্ডা, গন্ড এবং ভিল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, ভার্লি এবং কোকনা উপজাতিরা বরস হিন্দু উৎসব দীপাবলি কিন্তু পালন করে, যেটা হচ্ছে এই ভার্লি এবং কোকনা উপজাতিরা পালন করে এরা। ঠিক আছে, এর অনুরূপ। দেখো এই উপজাতিগুলি প্রাথমিকভাবে কোথায় কোথায় পাওয়া যায়? আমরা যদি দেখি মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে কিন্তু এই উপজাতিগুলো দেখতে পাওয়া যায়, ভার্লি এবং কোকনা। ঠিক আছে, এরাই কিন্তু কি করে? বরস হিন্দু উৎসব দীপাবলি কিন্তু পালিত করে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় সংবিধানের 4(a) অংশ অনুসারে যিনি একজন পিতা, কি বললাম? যিনি একজন পিতা বা মাতা বা অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা, বা যেমনটি হতে পারে ড্যাশ বছরের মধ্যে ড্যাশ বছরের মধ্যে সেটা হতে পারে। মানে আমরা যদি দেখি সরকারের একটা নির্দেশ রয়েছে যে সরকার কত বছর থেকে কত বছর পর্যন্ত শিক্ষা দিতে পারে, মানে সরকারিভাবে শিক্ষা আমরা পেতে পারি। সেটা হচ্ছে 2 থেকে 6 বছর, 6 থেকে 14 বছর, 6 থেকে 12 বছর, না 4 থেকে 14 বছর। সর্বশিক্ষা মিশন অভিযান আমরা পড়েছিলাম, যে সর্বশিক্ষা মিশন, যেটা মনে হয় 2012 সালে বা আমরা বলতে পারি 2002 সালে মনে হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল, সর্বশিক্ষা মিশন অভিযান। ঠিক মনে হচ্ছে না, কিন্তু দুইটার মধ্যে একটা সঠিক হবে। তো আমাদের এখানে সঠিক হবে অপশন নাম্বার বি, 6 থেকে 14। তো দেখো ভারতীয় সংবিধানের অংশ 4(a) ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে কাজ করে। আর এই সংবিধানটি 2002 সালের 86তম সংশোধনের আইন দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছিল। তার মানে কত? 2002। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, রঙ্গস্বামী কাপ বা রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলার সাথে জড়িত। রঙ্গস্বামী কাপ ফুটবল, হকি, টেনিস না ব্যাডমিন্টন? তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার বি। হকি খেলার সঙ্গে আমরা যদি দেখি রঙ্গস্বামী কাপ কিন্তু যুক্ত বা জড়িত। দেখো ভারতে হকির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং রঙ্গস্বামী কাপ হলো ঘরোয়া প্রতিযোগিতামূলক অংশ যা জাতীয় স্তরে খেলাধুলার বিকাশকে সমর্থন করে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে। 2023 সালের 23শে মে, কি বললাম? 2023 সালের 23শে মে একে কমিশন অফ ইন্ডিয়া বা CCI এর সভাপতিত্ব হিসেবে যোগ করেন। এর আগে তো স্ট্র্যাটেজিকে, এটাও কিন্তু স্ট্র্যাটেজিকে ভাবছো তোমরা।
তো কি বললাম, স্ট্যাটিক জিকে থেকে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি বলছে অপশনগুলো। শান্তি একাম্বরম, রবনীত কৌর, লীনা নায়ার, নয়না লাল কিদওয়াই। তো 2023 সালের 23শে মে কে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI এর সভাপতি হিসেবে যোগ করেছিলেন। অপশন নম্বর বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, রবনীত কৌর। দেখো, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI হলো ভারত সরকারের একটি সংবিধানবদ্ধ সংস্থা যা সমগ্র ভারতের প্রতিযোগিতা আইন 2002 সালে কার্যকর করার জন্য দায়ী। বোঝা গেল। নেক্সট দেখো, পণ্ডিত বিরজু মহারাজ বারবার আসে। পণ্ডিত বিরজু মহারাজ সম্পর্কে কিন্তু তোমরা দেখে যাবে পরীক্ষায়, বারবার আসে। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সরকার গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিদ্যাধীন ঘরানার প্রবক্তা। তো তিনি কোথাকার ছিলেন? লখনৌ, হায়দ্রাবাদ, আগ্রা না গোয়ালিয়র? তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, লখনৌ। লখনৌ কার রাজধানী? আমরা যদি দেখি উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। আর লখনৌ কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে লখনৌ শহরটি কিন্তু অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স হলো ড্যাশ এর একটি উদ্যোগ। এর রয়েছে কি? পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। বিতে কি রয়েছে? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচারের জন্য বিভাগ, নীতি আয়োগ। তো ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ONDC হলো ড্যাশ এর একটি উদ্যোগ। অপশন নাম্বার সি দেখো, শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারের জন্য এটি একটি বিভাগ কিন্তু, ঠিক আছে, ONDC। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতগুলি আসন মহিলাদের জন্য সংরক্ষিত? অপশন নাম্বার এ 2/3, অপশন নাম্বার বি 1/3, অপশন নাম্বার সি 1/4 বা চতুর্থাংশ, অপশন নাম্বার ডি অর্ধেক। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক, 1/3। বোঝা গেল। নেক্সট দেখো কি রয়েছে। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কয়টি উপাদান পরিচিত ছিল? মেন্ডেলিভ আমরা যদি দেখি এটা সায়েন্স থেকে এসেছে, সায়েন্সের প্রশ্ন। সায়েন্স থেকে একটা কিংবা কোনো কোনো সময় দুটো কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, 1 থেকে 2টো কিন্তু সায়েন্স থেকে আসে। তো দেখো অপশন 36, 29, 63, 47। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 63 কিন্তু ছিল। দেখো, দিমিত্রি মেন্ডেলিভ ছিলেন, কি বললাম, দিমিত্রি মেন্ডেলিভ ছিলেন একজন রাশিয়ান রসায়নবিদ যিনি উপাদানের পর্যায় সারণীর তৈরির জন্য সবচেয়ে বেশি পরিচিত, ঠিক আছে। পর্যায় সারণী তোমরা দেখেছো, সায়েন্স থেকে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাথলেটিক্স বা IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ ড্যাশ থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে, ঠিক আছে। অপশনগুলো দেখে নেই। 1997 সাল থেকে, 1995 সাল থেকে, 1993 সাল থেকে, 1991 সাল থেকে। তো কোন সাল থেকে এটা সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? সেটা হচ্ছে অপশন নম্বর এ, 1997 সাল থেকে। দেখো আজকে লাস্ট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন। 20টা প্রশ্নই রয়েছে আমাদের SSC GT-তে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা জিকে থেকে আসে। এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যশোধক সমাজ তোমাদের কিন্তু ক্লাসে আমি করিয়েছি, ঠিক আছে। কি রয়েছে? ঘাসিদাস, হরিদাস ঠাকুর, জ্যোতিরাও ফুলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো অপশন নম্বর সি আমরা সকলেই জানি যে কি হবে, জ্যোতিরাও ফুলে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, সত্যশোধক সমাজ সত্য সন্ধানী সমাজ নামেও পরিচিত, যা 1873 সালে মহারাষ্ট্রে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই সত্যশোধক সমাজ। দেখো সংগঠনের মূল উদ্দেশ্য কি ছিল? সামাজিক সমতা বৃদ্ধি করা এবং সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা এবং অন্যান্য সামাজিক অনাচারের বিরুদ্ধে লড়াই করা ছিল এই সত্যশোধক সমাজের মূল লক্ষ্য, যেটা জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই কিন্তু এটা করেছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, 2024 সালের 20 ফেব্রুয়ারি আসা, ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্র। তোমাদের কেমন লাগলো, তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না।